মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। খোঁজা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর পথ। ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল। কাল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। মূল ইস্যু ঋণ চুক্তির অর্থ ছাড়। কাল খুলবে সব অফিস আদালত। ফিরছে রাজধানীবাসী। বাস, ট্রেন ও লঞ্চে চাপ থাকলেও ভোগান্তি নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে 2500-এর মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের উপর শুল্ক কর কত তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে লিজের পণ্যেও শুল্ক কর সুবিধা বাড়ানো যায় কিনা তাও খতিয়ে দেখছে এনবিআর। কাল এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর। গত বুধবার বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি বলেছেন? বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতা এবং বিশেষজ্ঞদের আলাপ আলোচনা হবে কিভাবে এই 37% শুল্ক কমানো যায়, এবং তিনি জানান যে সরকার চেষ্টা করবে যে রপ্তানি যেন যুক্তরাষ্ট্রে আরও বাড়ে, এবং এই বৈঠকের পরে এমন সিদ্ধান্ত আসবে, তিনি বলেছেন আরও বেশি পরিমাণ পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্রে হবে এবং শুল্ক তারা যেন কমাতে পারেন। আসলে প্রেস সচিব খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে বৈঠকটি ফলপ্রসূ হবে। এখনও কিন্তু বৈঠক শুরু হয়নি। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের, এবং এই সরকার একটি বাণিজ্য বান্ধব, ব্যবসা বান্ধব সরকার। সো ব্যবসায়ীদের যে ক্রমাগত যে উদ্বেগ যে 15% সাথে 15 থেকে 37% শুল্ক বাড়ায়, ব্যবসায়ীদের যে উদ্বেগ, বিশেষ করে পোশাক খাতের যে ব্যবসায়ী, তাদের উদ্বেগকে সরকার দূর করার চেষ্টা করবেন। আমি এখানকার পরিবেশটা আপনাকে একটু দেখাতে চাই। ব্যবসায়ীরা কিন্তু এরকম কথাও আছে ব্যবসায়ীদের মনে যে যুক্তরাষ্ট্রের 74% যে টাকা মার্কিন পণ্যের উপর, সেটা যদি বাংলাদেশ সরকার কমাতে পারে তাহলে এই 37% কমে আসতে পারে বলে তারা মনে করছেন। আবার অর্থনীতিবিদরা কিন্তু বলছেন টিপকা চুক্তি, যে বাণিজ্যিক চুক্তি রয়েছে, সেই চুক্তিতে বাংলাদেশের কিছু সুবিধা রয়েছে, সেই চুক্তি অনুসারে এগিয়ে যেতে। আসলে 800 মিলিয়নের বেশি রপ্তানি করা হয়েছে এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে কিন্তু তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে $734 মিলিয়ন। এবং প্রেস সচিব বলছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তিনি আসলে আশাবাদীর কথা বলেছেন। বৈঠক শুরুর আগে তিনি বলেছেন এই যে $734 মিলিয়ন রপ্তানি হয়েছে, এর পরিমাণ বাংলাদেশ থেকে আরও বাড়বে, এবং 100-টিরও বেশি দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার মধ্যে বাংলাদেশের শুল্ক বাড়ানো হয়েছে। আসলে আমরা এখন অপেক্ষা করছি, বৈঠকটি শুরু হবে এবং ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন। বৈঠকের পর আমাদের আবারও ব্রিফ করে জানানো হবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাটতি কমানোর সুযোগগুলো সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। শুল্কের ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা ব্লুমবার্গকে জানিয়েছেন, রপ্তানি পণ্যে ধার্য হওয়া শুল্ক কমাতে বাণিজ্য উদ্বৃত্ত কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ। তিনি আরও জানান, এটি এখন আর দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সুনামি হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প প্রশাসন যে কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক ক্রেতা। ফলে এই শিল্পের ওপর আঘাত লাগলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পর্যালোচনায় আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল। সফরে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন রোববার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে আইএমএফের প্রতিনিধি দলটি। জানা গেছে 6 এপ্রিল থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলবে 2 সপ্তাহব্যাপী। আইএমএফের দল অর্থ বিভাগ, এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবে। 2023 সালের 30 জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর সংস্থাটি থেকে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। সব শর্ত পূরণ না হওয়ায় চতুর্থ কিস্তির অর্থ ছাড় হয়নি এর আগে। এবার সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে। রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় রাজশাহী থানায় 2টি মামলা দায়ের হয়েছে। এই 2টি মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 1200 জনকে। এছাড়া গণপিটুনিতে এক তরুণ নিহতের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার নওগাঁর গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজশাহী রানশি বাজারে মাছ বিক্রি করতে যান। বিকেলের দিকে পাশের চায়ের দোকানে বসে টাকা গোনার সময় একই গ্রামের আমিনুল ইসলাম রাজ্জাকের কাছে 1000 টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে মারা যান রাজ্জাক। অভিযুক্ত আমিনুল পালিয়ে মুন্সিবাড়ি গ্রামের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আশেপাশের প্রায় 1500 মানুষ ঘর থেকে আমিনুলকে বের করে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করে। পারেনি পুলিশ আনছে, পুলিশের হাত দিয়েছে, পুলিশে বাঁচাবার পারেনি। মানে পুলিশের থেকে পুলিশক যখন ওরা আঘাত করবার লাগছে পুলিশ তো বাঁচালে। আমার ভাই ওই বাজারে গেছে, বাজারে যায় ওই টাকা গুনতে চাঁচতলে, এখানে অস্ত্র বের করে এখানে একবারে মেরে দিছে। পুলিশ জানায় অভিযুক্ত আমিনুলকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় মাছ ব্যবসায়ীকে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় 2টি মামলা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের ভাই একটু বাদী হয়েছে, আর আরেকটাতে হচ্ছে আপনার আব্দুল গনি চৌধুরী, আমাদের এসআই গনি চৌধুরী। আসামি অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জন। গণপিটুনিতে নিহত আমিনুল মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরছে মানুষ। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে দীর্ঘ ছুটি শেষে ফেরা যাত্রীদের মুখে ছিল প্রশান্তির ছাপ। ছুটি বেশি থাকায় যাত্রাপথে চাপ কম ছিল বলছেন যাত্রীরা। ভোগান্তি ছাড়াই যাওয়া আসার স্বস্তির অভিজ্ঞতার কথা জানান প্রত্যেকে। শনিবার ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। সবগুলোতেই ছিল যাত্রীদের ভিড়। লঞ্চ কর্মীরা বলছেন আগের দুদিনের তুলনায় ছুটির শেষ দিনে যাত্রীর সংখ্যা ছিল বেশি। ঈদ শেষে রোববার কর্মস্থলে যোগ দিতেই রাজধানীতে ফেরা কিছু লঞ্চ একটু দেরিতে পৌঁছানো ছাড়া তেমন কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। আসার সময় কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। একটু যাত্রীর চাপটা একটু বেশি ছিল। ভাড়াটা ছিল 300 টাকা করে, কিন্তু 400 টাকা করে কাটা হয়েছে। সড়ক পথে রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল ঢাকামুখী বাসের চাপ। প্রতিটি বাসই ছিল পরিপূর্ণ। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ করে অনেকটা প্রশান্তি নিয়েই ঢাকায় ফিরছেন তারা। ছুটিতে 7 দিন ছিলাম, সবার সাথে ঈদ করলাম, নানি বাড়িতে ঈদ করলাম, পরে আবার রবিবার থেকে অফিস, তাই একদিন আগেই চলে আসলাম ঢাকায়। সবার সাথে ঈদ করতে পারছি, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, খুব ভালো লাগছে। বাবা মা সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করলাম, সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই গেছে। ঈদ নিয়ে করে খুব আনন্দ হলো। আবার অন্যান্য অনুষ্ঠান ছিল, খুব সুন্দর হইলো, কোনো সমস্যা হয় না, আসলামও কোনো সমস্যা হয় না। অন্যবারের তুলনায় এবার ভোগান্তি ছিল অনেক কম বলছেন সড়কপথে ফেরা যাত্রীরা। কিছু বাসে বাড়তি ভাড়া নিলেও ছিল না যানজট বা টিকিট নিয়ে অন্য কোনো দুর্ভোগ। যাত্রাপথে যানজট খুব একটা ছিল না, কিন্তু বাড়তি টিকিটের দাম দিতে হয়েছে। জাম নাই, যানজট নাই, কোনো সবকিছু আলহামদুলিল্লাহ ভালো।
রাজধানীর প্রবেশদ্বারগুলোতে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে প্রাণ ফিরছে রাজধানী ঢাকায়। যাত্রীরা বলছেন এবারের দীর্ঘ ছুটি ঈদযাত্রাকে করেছে অনেকটাই সহজ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ল্যান্ডফিল্ডে ময়লা না পোড়াতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভাগাড়ের আশপাশের এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর মাতুয়াইলে এসব কথা বলেন উপদেষ্টা। মাতুয়াইল ল্যান্ডফিল্ডে ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। এখানে বর্জ্য পোড়ানোয় নির্গত হয় দূষিত ধোঁয়া। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার প্রায় ৪০ লাখ বাসিন্দা। দূষণের প্রতিবাদে স্থানীয়রা আন্দোলন করলেও প্রতিকার মেলেনি। পরিবেশ উপদেষ্টা মাতুয়াইলে গেলে জড়ো হন এলাকাবাসী। ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালাই দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এখানে ব্যাটারি পোড়াচ্ছে, যারা এখানে বিভিন্ন হাড়গোড় পোড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে, রোলিং মিল করছে, যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে। শুধু ল্যান্ডফিল্ড নয়, আশেপাশের স্টিল মিল সহ বিভিন্ন কারখানা দূষিত করছে এলাকার পরিবেশ। এ সময় উপদেষ্টা জানান ২টি স্টিল মিল বন্ধ করে দেওয়া হবে। সিটি কর্পোরেশনকে ময়লা না পোড়ানোর নির্দেশনা দেন তিনি। একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আর আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। সিটি কর্পোরেশন জানিয়েছে মাতুয়াইল থেকে শিগগিরই ভাগা সরানো সম্ভব নয়, তবে দূষণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। টপ সয়েলটাকে আমরা কিভাবে কাভারেজ করব, কোথায় আরসিসি করব, কোথাও আমরা গ্রিন কাভারেজ করব। আমরা ঢাকার বায়ু দূষণ এবং ঢাকার ময়লা যে দূষণগুলো আছে সেগুলো আমরা অ্যাকশন প্ল্যান করে খুব দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করে দিব। আমরা উপরে মাটির সয়েল কাভার দিব, সয়েল কাভার দিলেই দুর্গন্ধটা বাইরে বের হবে না। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, ৩ থেকে ৪ মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। তবে বর্জ্য থেকে বিদ্যুৎ বা জৈব সার উৎপাদন করতে পারলে সুফল মিলবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঝিনাইদহে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান অভিযোগ করেন, অনেক উপদেষ্টা গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন, তাই উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি। জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায়, গণহত্যার বিচার চায়। সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন, কিন্তু কেন করছেন না? কি কারণ? তার আশপাশে যারা আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে, তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ ৬ দিন পর জিও টিউবের মাধ্যমে রিং বাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব হয়েছে। সকাল থেকে ভাঙন কবলিত বেড়িবাঁধ দিয়ে আর লোকালয়ে পানি প্রবেশ করছে না। ভুক্তভোগীরা জানান, পানি উন্নয়ন বোর্ডে নিয়োজিত ঠিকাদার ও সেনাবাহিনী ৩ দিন ধরে জিও টিউবের মধ্যে বালি ভরে রিং বাঁধ বেঁধে দেওয়ার কাজ করে। শনিবার থেকে ভাঙন কবলিত বেড়িবাঁধ দিয়ে আর লোকালয়ে পানি প্রবেশ করেনি। এতে স্বস্তি ফিরেছে ভাঙন কবলিত ৫০,০০০ মানুষের মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙনের পেছন দিক থেকে জিও টিউব দিয়ে বিকল্প বাঁধ তৈরি করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে বাঁধের উপর মাটি দিয়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। গত ২১শে মার্চ সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে ২০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ ক্ষমতার পৃথকীকরণের কাছাকাছি। এই সুযোগ নষ্ট হলে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রংপুরের একটি হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার বিভাগের সংস্কারকে ফলপ্রসূ করতে সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান প্রধান বিচারপতি।
একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৫৪ জনে, আহত ৪,৮৫০ জন, নিখোঁজ ২২০ জন। শনিবার এ তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে দুর্যোগ কবলিত দেশটিকে সহায়তা করতে বিশ্ববাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক সংস্থার প্রধান। ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জাতিসংঘের হিসেবে ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে জরুরি ত্রাণ সরবরাহ ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার প্রচেষ্টা চালানোর উপর জোর দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন সহায়তা সংস্থা ও স্থানীয় গোষ্ঠীর উদ্ধার ও ত্রাণ তৎপরতার প্রশংসা করেছেন মিয়ানমার সফররত জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার। এর আগে জান্তাবিরোধী এলাকায় ত্রাণ পৌঁছানোর কার্যক্রমে দেশটির সেনাবাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলে জাতিসংঘ। জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানো ছাড়া অন্য কোনো চিন্তা থাকা যৌক্তিক নয় বলছেন সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন। আরও বলছেন, অধিনায়কত্বের দৌড়ে থাকতে আগে ধারাবাহিক হতে হবে লিটনকে, আর পেসার বলে তাসকিনকে দায়িত্ব দেয়া যাবে না তেমন ভাবনায় একমত নন সুজন। এই একটা মুহূর্তই হয়তো বলে দেয় কেন সালাউদ্দিনকে সবাই জাতীয় দলে চায়। ঈদের বিরতি শেষে প্রিমিয়ার লিগের অনুশীলন শুরু। জাতীয় দল ও বাইরে থাকা তারকাদের খোঁজ খবর নিতে হাজির একাডেমি মাঠে। ফিটনেস প্রস্তুতির অবস্থা জেনেছেন, সামনে জিম্বাবুয়ে সিরিজের চাওয়াও হয়তো জানিয়েছেন। জিম্বাবুয়ের সাথে জয় পরাজয়ের হিসাব নয়, ওদেরকে দাঁড়াতেই দেয়া উচিত নয়, এমনটা জানিয়েছেন সাবেক অধিনায়ক ও পরিচালক খালিদ মাহমুদ সুজন। আউটরেট জিততে হবে একদম, মানে সোজা কথা 2-0 সিরিজে যেটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত। আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে আমার মনে হয় না, আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো ক্রিকেটার সবাই। বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে অধিনায়কত্ব নিয়ে। টি-20তে লিটনের সম্ভাবনা বেশি, সুজনও তেমনই চান। তার আগে অবশ্য রানে ফেরার তাগিদ দিলেন। এমন না যে কেউ এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণ লিটন তার বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে, বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি-20 অধিনায়ক দেওয়া যাবে। এভাবে এখন অনেকেই রেডি আছে। টাইগার ইতিহাসে একমাত্র মাশরাফি পেসার হয়ে অধিনায়কত্ব করেছেন। তাসকিনকে বিবেচনা করা হয় না সে কারণেই। সাবেক অধিনায়ক মনে করেন দলের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আছে তাসকিনের। ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তোবা তারা অলরাউন্ডার ছিলেন যদিও আপনি এটা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি মেয়েটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। সুজনের গুলশান ক্লাবে লিটন ছাড়া বড় কোনো তারকা নেই। ফলাফল নিয়ে তাই তো খুব একটা চিন্তা না করে পাইপলাইন শক্ত করতে চান জাতীয় দলের সাবেক এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।